আপনি নিজেকে ছেলে ভাবতে পারলে খুব খুশি হন, না? ঠিক তা নয়। আমি নিজেকে ছেলেদের থেকে কোনো অংশে দুর্বল ভাবতে রাজি নই। এতে তো ভবিষ্যতে দ্বন্দ্ব আসতে পারে মানে? কোনো ছেলের সঙ্গে বাস করতে গেলে। ও না, তেমন কিছু এখনো মাথায় আসেনি। আর তাছাড়া ঘর আর বাইরেরটা সবসময় আলাদা। আমি কখনোই বাইরের জগৎটাকে ঘরে টেনে আনবো না। আমি যদি কারোর সঙ্গে থাকি, তাহলে তাকে প্রথমে আমার বন্ধু হতে হবে, তারপরে অন্য কিছু। বন্ধুত্ব থাকলে আর দ্বন্দ্ব লাগবে কেন? বেশ, আইয়ে, এসে বসুন, দেখুন কি ফল হয়। সেই সঙ্গে অন্য কিছু ভাবুন। কলকাতায় যেসব সুযোগ পাওয়া যায় তা আমি জলপাইগুড়িতে বসে ভাবতে পারবো না। আপনার পরিকল্পনা কি? এই যেমন চলছে। আপনাকে ব্যবসায়ী হিসেবে মোটেই মানায় না। কিসে মানায়? যদি কলেজে বা স্কুলে পড়াতেন, বইপত্র নিয়ে থাকতেন। তাহলে আমি কেমন ছদ্মবেশী বলুন? বাজে বকবেন না। আচ্ছা, আপনি আমার থেকে কত বড়? আপনার বয়স তো জানি না। সত্যি আপনি বুদ্ধিমান। এটা গালাগালি না প্রশংসা? বেশ, আমি 20 পেরিয়ে 21। আমি 25। তাহলে পড়াশোনা করলেন না কেন? পড়তে হলে কলকাতায় যেতে হতো, মাকে একা ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। যা, মাসিমাকে দেখে সেরকম মনেই হয় না। দেখে মনে হয় না। মায়ের হাঁপানি আছে, খুব বর্ষায় বা শীতে সেটা যখন জানান দেয় তখন কাছে কেউ না থাকলে সে সময়ের মায়ের চেহারা আপনি অনুমান করতে পারবেন না। তাছাড়া পড়াশোনা মানে আমার কাছে আর এমএ ডিগ্রি নয়, অনেক ব্যাপক ব্যাপার। জলপাইগুড়িতে বসে যা বই পাই তাই শেষ করতে পারছি না। যাই বলুন, এমন শহরে আমি অনেক শান্তিতে আর স্বস্তিতে আছি। কলকাতায় তো বেঁচে থাকতে হলে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হয়। খুব তৃপ্তির সঙ্গে খাওয়া দাওয়া করে দীপা হোস্টেলে ফেরার জন্য তৈরি হলো। অমল কুমারকে মাসিমা বললেন হোস্টেলে ওকে পৌঁছে দিতে। রাত 8:30তেও ওকে একা রিকশায় ছেড়ে দিতে তিনি রাজি নন। টিনের গেট পর্যন্ত তিনি দীপাকে জড়িয়ে ধরে এগিয়ে দিলেন। যাওয়ার আগে বললেন, মা, আমি জানি না তোমার সাথে কখনো দেখা হবে কিনা, কিন্তু তোমাকে খুব ভালো লেগেছে আমার। যদি কখনো তোমার আমাদের মনে পড়ে, শটান চলে এসো। আসবে তো? আসবো। আপনি আপনার দেওরের পুত্রবধূ হিসেবে আমাকে গ্রহণ করেননি, আমাকে একটা আলাদা মানুষ হিসেবে স্বীকার করেছেন। আপনাকে ভুলবো কি করে? মহিলাকে প্রণাম করল দীপা। তিনি বুকে জড়িয়ে ধরে চিবুকে আঙ্গুল ছুঁয়ে আদর করলেন। দীপা কোনো মতে নিজেকে ছাড়িয়ে রাস্তায় নামল অমল কুমারের সঙ্গে। সমস্ত জলপাইগুড়ির রাতের রাস্তা এখন চমচমে জোছনায় ঝকঝক করছে। আশেপাশের বাড়িগুলোর আলো ছাড়া রাস্তায় কোনো আলো জ্বলছে না। ওরা দুজন চুপচাপ হাঁটছিল সেই জোছনা গায়ে মেখে। দিনবাজার পেরিয়ে ওরা বাদিকে মোড় নিল। সন্ধ্যের পর জলপাইগুড়ি বড্ড তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। হঠাৎ অমল কুমার জিজ্ঞেস করল, আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে না তো? না, কিন্তু আপনাকে এত পথ একা ফিরতে হবে। এরকম জ্যোৎস্নার রাতে অনেকদিন পর হাঁটছি, খারাপ লাগার কথা নয় অবশ্য। কথা শেষ করুন। না, ভালো শোনাবে না। অমল, আমি জীবনে এত খারাপ কথা শুনেছি যে এতটুকু বলতে পারি, খারাপ লাগার বোধটা খুব ধারালো অবস্থায় নেই। বলতে চেয়েছিলাম ফেরার সময় আপনি সঙ্গে থাকবেন না, আমার একা ফিরতে হবে সারাটা পথ। আপনাকে এই পথটুকু একা ফিরে যেতে হবে? কিন্তু আমার কথা ভেবেছেন? আমি অনুমান করতে পারি। কি? আপনিই বলুন। দীপা হাসল, অদ্ভুত বিষণ্ণ হাসি। আমাকে হেঁটে যেতে হবে অনেকটা পথ, একা, একদম একা। সেটা এখান থেকে কলকাতায় নয়। বেঁচে থাকার প্রতিটি দিন, প্রতিটি রাত
হয় জাগরণে, না হয় স্বপ্নে। একা পার হয়ে যেতে হবে। কিন্তু কই, আমি তো আফসোস করছি না। করছেন না? না, যা স্বাভাবিক, যা সত্য, তাই মেনে নিতে হবে। কোনটি সত্যি? আপনি যাকে সত্যি বলে এই মুহূর্তে ভাবছেন তা তো সত্যি নাও হতে পারে, পারে না? দীপা চুপ রইল। তার সমস্ত শরীর রোমাঞ্চিত হচ্ছিল। এই রোমাঞ্চ অসীমের সঙ্গে কথা বলার সময় হয়নি। সুমিত কাছে এলেও হয় না। সে কথা বলার সাহস পাচ্ছিল না, যেন কথা বললেই নিজেকে হারিয়ে ফেলবে। হোস্টেলের সামনে পৌঁছে অমল কুমার বলল, আমি দাঁড়িয়ে আছি, আপনি দেখুন ভেতরে যেতে অসুবিধা হয় কিনা। দীপা বন্ধ গেটে শব্দ করতেই দারোয়ান দরজা খুলে উকি মারল। দীপাকে দেখে সে দরজার একটা পাল্লা ঈষৎ খুলে দিল। দীপা বলল, অমল, আপনি চিঠি দেবেন? কাল কখন বেরোচ্ছেন? সকালে, কিন্তু প্লিজ আপনি আসবেন না। কেন? আমার যেতে খারাপ লাগবে। ও, আমাকে কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। আমাকে? হুম। তাহলে? আমি জানি না, আমাকে সময় দিন। বেশ, তাই হবে। 3 দিনে কেউ এর চেয়ে বেশি আশা করতে পারে না। আমি এলাম, আপনি ভালো থাকবেন, ভালোভাবে থাকবেন। অমল কুমার আর দাঁড়ালো না। জোছনায় তার শরীর ফিরে গেল। ক্রমশ আড়ালে মিলিয়ে যাওয়ার পর দীপা দারোয়ানকে ডেকে বলল, এবার তুমি গেট বন্ধ করে দাও।